সুপ্রভাকে হেডমিস্ট্রেস ডেকে পাঠিয়েছেন। কেন ডেকেছেন সুপ্রভা জানে। সে খুব চেষ্টা করছে স্বাভাবিক থাকতে, পারছে না। অদৃশ্য হবার মন্ত্র জানা থাকলে সে অদৃশ্য হয়ে যেত। কেউ কোনোদিন তাকে দেখত না। সে সবাইকে দেখতে পাচ্ছে, অথচ তাকে কেউ দেখছে না। এর চেয়ে আনন্দের জীবন আর কি হতে পারে। পৃথিবীতে অদৃশ্য হবার মন্ত্র নেই বলে সে এখন দৃশ্যমান হয়ে হেডমিস্ট্রেস আপার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। তার পা কাঁপছে, বুকের ভেতরটা খালি খালি লাগছে। ইসলামিয়াতের স্যার একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, যে দোয়া পড়লে ভয় কাটে। সুপ্রভা কিছুতেই সেই দোয়া মনে করতে পারছে না। হেডমিস্ট্রেস আপা গুলগাল ধরনের মহিলা, গায়ের রং মিচমিচে কালো। ছাত্রীরা আড়ালে তাকে ডাকে মিস বিলেক পটেটো। ব্ল্যাক ভেঙে বিলেক বানানোর কারণ কেউ জানে না। এবং তিনি মিসও নন, বিবাহিতা, কাজেই মিসেস। স্কুলে একটা কথা প্রচলিত আছে, মিস বিলেক পটেটো দূর থেকে রক্তচোষা গিরগিটের মতো রক্ত চুষে খেয়ে নিতে পারেন। রক্ত খাবার কারণেই তার এমন ভরভরন্ত শরীর। সুপ্রভার এখন মনে হচ্ছে রক্ত খাবার ব্যাপারে স্কুলে যে কথাটা প্রচলিত আছে সেটা সত্যি। সে দাঁড়িয়ে থাকতে পারছে না। তার হাত পা কেমন যেন করছে, তার শরীর কেমন যেন করছে। হেডমিস্ট্রেস আপা বললেন, সুপ্রভা। জি আপা। তুমি 3টা সাবজেক্ট ফেল করেছ, অঙ্ক, ইংরেজি সেকেন্ড পেপার এবং ভূগোল। কারণটা কি? সুপ্রভা মাথা নিচু করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকা ছাড়া তার আর কি করণীয় সে বুঝতে পারছে না। কাঁদতে পারলে ভালো হতো, কাঁদতে পারছে না। হেডমিস্ট্রেস আপা বললেন, তোমাকে এই বছর প্রমোশন দেওয়া হবে না, বুঝতে পারছো? পারছি। কিছু বলার আছে? জি না। তোমাদের ক্লাসে তুমি একমাত্র মেয়ে যাকে প্রমোশন দেওয়া হলো না। শুধু সাজসজ্জা করে পরিসাজলে তো হবে না, পড়াশোনাও করতে হবে। আমি ঠিক করেছি সাজনী মেয়েগুলোকে স্কুলে রাখবো না, টিসি দিয়ে বিদায় করে দেব। তুমি তোমার গার্ডিয়ানকে বলবে আমার সঙ্গে দেখা করতে, বুঝতে পারছো? জি আচ্ছা। যাও, এখন যাও, ঠোঁটে আরো বেশি করে লিপস্টিক দাও। সুপ্রভা হেডমিস্ট্রেস আপার ঘর থেকে বের হলো। সে এখন কি করবে? বাসায় ফিরে মাকে সে ফেল করার কথা বলতে পারবে না। মা তাকে খুন করে ফেলবেন, কিংবা দোতলার বারান্দা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবেন। মা পুরোপুরি সুস্থ মানুষ না। বাবা থাকলে হয়তো তিনি মাকে সামলাতেন। বাবারা নাকি মেয়েদের অনেক বেশি আদর করেন। ব্যাপারটা সে তাদের স্কুলেও দেখেছে। মায়েরা যখন মেয়েদের নিতে আসেন তখন মেয়েরা মার সঙ্গে গল্প করতে করতে বাড়ি যায়। আবার বাবারা যখন আসে তখন মেয়েরা যায় বাবার হাত ধরে। সুপ্রভার কাছে ব্যাপারটা এত ভালো লাগে। সুপ্রভা অনেকবার ভেবেছে তার যদি বাবা থাকতো তাহলে তিনি তাকে নিতে এলে সুপ্রভা বাবার হাত কাঁধে রেখে 2 হাত সেই হাতে ধরে রাখত এবং স্কুল থেকে বের হয়ে বলতো, বাবা আমাকে আইসক্রিম কিনে দাও, আইসক্রিম আর 2 ক্যান কোক। কোক দুটো আমি ফ্রিজে রেখে দেব, পরে খাবো। সুপ্রভা তার মার কাছে শুনেছে তার বাবা নাকি গম্ভীর ধরনের মানুষ ছিলেন। যত গম্ভীরই হোক, তার কাছে এসব চলবে না। মেয়ের কাছে বাবা গম্ভীর থাকবে কেন? গম্ভীর থাকবে অফিসে, মার সঙ্গে, মেয়ের সঙ্গে কখনো না। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে সুপ্রভা তার অদেখা অচেনা বাবার জন্য চোখের পানি ফেলতে লাগলো। স্কুলের সব মেয়ে আজ কত আনন্দ করছে, নতুন ক্লাসে উঠেছে, তাদের হইচই চিৎকারে কানে তালা লেগে যাচ্ছে, আর সে কিনা চোখের পানি ফেলছে। শুধু সে না, তার মতো আরো কিছু মেয়ে নিশ্চয়ই কাঁদছে। ফেল করা মেয়েরা সবাই একটা খালি রুমে দরজা বন্ধ করে কাঁদলে ভালো হতো। সেই ঘরটার নাম হতো কান্নাঘর। সুপ্রভা সুপ্রভা দেখল পেছনে অঙ্ক মিস দাঁড়িয়ে আছেন। অঙ্ক মিস ভয়ঙ্কর রাগী। তার সামনে কোনো ছাত্রী কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনা আপনি তার দম বন্ধ হয়ে যায়। আজ অঙ্ক আপার মুখটা এত কঠিন লাগছে না। হয়তো চোখ ভর্তি পানির কারণে অঙ্ক আপার মুখটা কোমল দেখাচ্ছে। অঙ্ক আপা কিছু বলার আগেই সুপ্রভা বলল, আপা আমি ফেল করেছি। অঙ্ক আপা সুপ্রভার কাঁধে হাত রাখলেন।
কোমল গলায় বললেন, কেঁদো না, যাও বাসায় যাও। সামনের বছর খুব ভালো মতো পড়াশোনা করবে। প্রতিদিন স্কুলের শেষে আমার কাছে অঙ্ক করবে, ঠিক আছে? জি আচ্ছা আপা। আমি হেডমিস্ট্রেস আপাকে অনুরোধ করেছিলাম তোমাকে প্রমোশন দেওয়ার জন্য। বলেছিলাম অঙ্কটা আমি টেক কেয়ার করব। আপাকে রাজি করাতে পারিনি। এসো, আমার কাছে এসো, তোমাকে আদর করে দেই। সুপ্রভা বিস্ময়ে অভিভূত হল। এই আপাকে তার মনে হতো পৃথিবীর কঠিনতম মহিলা, অথচ তিনি ফেল করা একটা মেয়েকে এমনভাবে জড়িয়ে ধরতে পারেন, চোখের পানি মুছে মাথায় চুমু দিতে পারেন। মানুষ এত ভালো হয়? সুপ্রভা ঠিক করে ফেলল সে আর কখনো মানুষের বাইরের রূপ দেখে মানুষকে বিচার করবে না। মানুষের বাইরের রূপ এবং ভেতরের রূপ কখনোই একরকম হয় না। জামিলুর রহমান সাহেব আজ অফিসে দেরি করে এসেছেন। অফিসে ঢুকতেই তার ম্যানেজার বলল, স্যার আপনার ভাগ্নে এসেছে, আপনার ঘরে বসে আছে, খুব কান্নাকাটি করছে। কেন? জানি না স্যার, জিজ্ঞেস করেছিলাম, কিছু বলে না, শুধু কাঁদে। ফ্রিজে কোক আছে? জি স্যার। তাকে কোক দাও, গ্লাসে বরফ দিয়ে দিও, মেয়েটা আবার খুব ঠান্ডা না হলে খেতে পারে না। জামিলুর রহমান ঘরে ঢুকলেন। সুপ্রভা চেয়ারে বসে টেবিলে মাথা রেখেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মার সঙ্গে নিশ্চয়ই ঝগড়া টগড়া হয়েছে। জামিলুর রহমানের অত্যন্ত মন খারাপ হলো। আহা বেচারি, গালে চোখের পানি শুকিয়ে বসে গেছে। কি অসহায় লাগছে মেয়েটাকে। অন্যদিন অফিসে ঢুকে সে নিজেই কোকের ক্যান বের করে, আজ তাও করেনি। ঘরের ভেতরটা গরম গরম লাগছে। শীতকাল হলেও দুপুরে ঘর তেতে ওঠে। মেয়েটা নিশ্চয়ই গরমেও কষ্ট পাচ্ছে। জামিলুর রহমান অতি সাবধানে ফ্যানটা ছাড়লেন, যেন শব্দ শুনে মেয়েটা জেগে না যায়। ঘুমাচ্ছে ঘুমাক। সুপ্রভা ফ্যানের সামান্য আওয়াজেই জেগে উঠল। জামিলুর রহমান বললেন, তোকে কতবার বলেছি অফিসে না আসতে, আবারও এসেছিস? সুপ্রভা জবাব দিল না। তিনি কোকের ক্যান এগিয়ে দিতে দিতে বললেন, কোক খেতে খেতে বল কান্নাকাটি কিসের? কি এমন হয়েছে যে কেঁদে বুক ভাসিয়ে দিতে হবে? কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তে হবে? সুপ্রভা নিচু গলায় বলল, মামা, আজ আমাদের রেজাল্ট হয়েছে। ফেল করেছিস? ফেল তো করবি, পড়াশোনার সঙ্গে কোনো যোগ নাই। সারাদিন হাসাহাসি ঝাপাঝাপি, দৌড়াদৌড়ি, অফিসে ঘোরাঘুরি, এখন আর কেঁদে কি হবে? সুপ্রভা বলল, বাসায় মাকে কি বলবো? এই চিন্তাটা আগে করলে তো আর পরীক্ষায় ফেল করতি না। ভালো সমস্যা হলো। মাকে কি বলবো মামা? তুই কিছু বলিস না, যা বলার আমি বলবো। মামা, তুমি আমাকে নিয়ে দূরে কোথাও চলে যাও, সেখানে কোনো একটা স্কুলে ভর্তি করিয়ে দেবে, শুধু তুমি আর আমি থাকবো। ভাগ্নির কথা শুনে জামিলুর রহমান দীর্ঘদিন পর প্রাণ খুলে অনেকক্ষণ হাসলেন। হাসতে হাসতেই দুশ্চিন্তাগ্রস্ত হলেন। বোকা মেয়ে, বড় হয়ে দারুণ সমস্যায় পড়বে। যেখানে সব মানুষের পেট ভর্তি শুধু চালাকি, সেখানে এই সরল সোজা মেয়েটা করবে কি? জামিলুর রহমান বললেন, সুপ্রভা, তুই বাসায় চলে যা, তোর মাকে কিছু বলার দরকার নেই, আমি ব্যবস্থা করব। সুপ্রভা বলল, মা যদি জিজ্ঞেস করে কি রেজাল্ট? জিজ্ঞেস করবে না, সে তো দিনরাত ঝিম ধরেই থাকে। আর যদি জিজ্ঞেস করেও বলবি সন্ধ্যার পর আমি এসে বলবো। আমার রেজাল্ট তুমি কেন বলবে? আমি বলবো কারণ তোদের হেডমিস্ট্রেস তোর সম্পর্কে আলাপ করবার জন্য আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তোর রেজাল্ট কার্ড আমার কাছে দিয়েছেন। মামা, তুমি মিথ্যা বলবে? জামিলুর রহমান সাহেবের আরো মন খারাপ হলো। কি বোকা মেয়ে, তিনি মিথ্যা কথা বলবেন শুনে সে আটকে উঠেছে। বোকা মেয়ে জানেই না যে জগৎটাই যে চলছে মিথ্যার উপরে। সত্যি কথা এখন শুধু বলে পাগলরা। জামিলুর রহমান বললেন, কোক খা। সুপ্রভা বলল, কোক খেতে ইচ্ছে করছে না মামা,
খেতে ইচ্ছে করবে না কেন? খা, দে গ্লাসে খানিকটা আমাকেও ঢেলে দে। খেয়ে দেখি কি এমন জিনিস যে রোজ রোজ খেতে হয়। কোক খেতে খেতে জামিলুর রহমান ঠিক করে ফেললেন তিনি সুপ্রভার স্কুলে যাবেন। হেডমিস্ট্রেসকে বলবেন, আমি আপনার স্কুলে কিছু ডোনেশন করতে চাই। আমি দরিদ্র মানুষ, আমার সাধ্য সীমিত। 50,000 টাকার একটা চেক সাথে করে নিয়ে এসেছি। যদি গ্রহণ করেন খুশি হব। পরে আরো বেশি কিছু করার ইচ্ছা আছে। আপাতত এটা নিন। এতেই কাজ হবার কথা। এর চেয়ে কমেও কাজ হবে, তবে তিনি কোনো রিস্ক নেবেন না। সুপ্রভার প্রমোশনটার দরকার। মেয়ে ফেল করেছে শুনলে তার মা অত্যাচার করবে। যত দিন যাচ্ছে সুরাইয়া ততই কেমন যেন হয়ে যাচ্ছে। আজকাল কথাবার্তা বললেও মন দিয়ে শোনে না, কেমন শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তার জন্যও কিছু করা দরকার। কি করবেন তাও তিনি জানেন না। নিজের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকেন, সংসারের দিকে তাকানো হয় না। রাত 8টার দিকে আকাশ অন্ধকার করে বৃষ্টি নামল। একতলার বারান্দার বেতের চেয়ারে বসে সুপ্রভা বৃষ্টি দেখছিল। আসলে বৃষ্টি দেখছিল না, অপেক্ষা করছিল তার মামার জন্য। তিনি এত দেরি করছেন কেন? সুরাইয়া এখনো তার মেয়েকে ডেকে কিছু জিজ্ঞেস করেননি। সুপ্রভা জানে এই কাজটা তার মা করবেন, এক্ষুনি হয়তো ডাকবেন। তার আগে আগেই মামার বাড়িতে আসা খুব দরকার। মামা কিছু করতে পারবেন বলে মনে হয় না। মিনিস্টার টিনিস্টার হলে হয়তো পারতেন। গত বছর মিনিস্টারের এক মেয়ে ফেল করেছিল। মিনিস্টার সাহেব স্কুলে এসেছিলেন, তাকে ফুলের মালা দেওয়া হলো, চা খাওয়ানো হলো, এবং মেয়ে পাশ করে উপরের ক্লাসে উঠে গেল। সুপ্রভা সুপ্রভা তাকিয়ে দেখে মিতু, হাসি হাসি মুখ। তুই এখানে মূর্তির মতো বসে আছিস কেন? দারুণ ব্যাপার হচ্ছে, শিল পড়ছে, আয় শিল কুড়াই। ইচ্ছা করছে না আপা। ইচ্ছা না করলেও আয়, তোর হয়েছে কি? সারাদিন মুখ ভোতা করে বসে আছিস। আমার খুব মাথা ধরেছে। আমি শিল কুড়াবার জন্য ছাদে যাচ্ছি, ঢং করিস না। তুইও আয়। মাথা ব্যথা কমানোর জন্য তোকে 5 মিনিট সময় দিলাম। 5 মিনিটের মধ্যে ছাদে না এলে কঠিন শাস্তি দেব। মিতু যাবার পরপরই বুয়া এসে সুপ্রভাকে বলল, আপনার আম্মা ডাকে। সুপ্রভা মায়ের ঘরের দিকে রওনা হলো। তার পা কাঁপছে, কিন্তু আশ্চর্য কারণে মনটা শান্ত। সুরাইয়া খাটে পা ঝুলিয়ে বসেছিলেন। গত রাতে তার 1 ফোঁটা ঘুম হয়নি বলে চোখের নিচে কালি পড়েছে। তাকে খুবই ক্লান্ত এবং অসুস্থ লাগছে। তার সামনে খবরের কাগজ, সেখানে বাড়ি ভাড়ার বিজ্ঞাপনগুলি তিনি পড়ছেন এবং দাগ দিচ্ছেন। একটা বিজ্ঞাপন তার পছন্দ হয়েছে। শরীরটা ভালো লাগলে দেখে আসতেন। সারাদিন শরীর ভালো লাগেনি, এখন একটু ভালো লাগছে। এত রাতে তো আর বাড়ি দেখতে যাওয়া যায় না। সুরাইয়া মেয়েকে ঢুকতে দেখে বললেন, আজই না তোর রেজাল্ট হবার কথা, রেজাল্ট হয়েছে? সুপ্রভা বলল, হ্যাঁ। হ্যাঁটা খুব সহজভাবে বললেও সুপ্রভার বুক ধকধক করছে। এখনই প্রশ্ন করা হবে রেজাল্ট কি। সুপ্রভা মনে মনে উত্তর ঝালিয়ে নিল। উত্তরটা হচ্ছে, রেজাল্ট কি আমি জানি না মা, বড় মামা জানেন। হেডমিস্ট্রেস বড় মামাকে স্কুলে ডাকিয়ে নিয়ে গেছেন, তার কাছে রেজাল্ট দেবেন। তবে আমার ধারণা পাশ করেছি। সুরাইয়ার রেজাল্ট কি জানতে চাইলেন না। খবরের কাগজটা মেয়ের দিকে বাড়িয়ে দিয়ে আগ্রহের সঙ্গে বললেন, বাড়ি ভাড়ার এই বিজ্ঞাপনটা পড়ে দেখ, সস্তার মধ্যে খুব ভালো। সুপ্রভা বিজ্ঞাপন পড়ল। 2 রুম ড্রয়িং ডাইনিং, প্রশস্ত বারান্দা, সাউথ ফেসিং, প্রচুর আলো বাতাস, ভাড়া লাইট গ্যাস সহ 3000 টাকা। সুরাইয়া বললেন, কি রে, ভালো না? আমি আর তুই একটা ঘরে থাকলাম, ইমনের জন্য একটা ঘর ছেড়ে দিলাম। সুপ্রভা বলল, বাসাটা কোন তলায়? সুরাইয়া বললেন, সেটা তো লেখেনি, টেলিফোন নাম্বার আছে, টেলিফোন করে দেখ তো বাড়িওয়ালাকে পাওয়া যায় কিনা। আচ্ছা, সব ডিটেল জেনে নিবি।
ফ্ল্যাট বাড়ি কিনা কয়জন ভাড়াটে থাকেন এইসব কথাবার্তা ভালো মনে হলে কাল তোকে নিয়ে যাব। স্বস্তির নিঃশ্বাস ফেলে সুপ্রভা চলে যাচ্ছিল। সুরাইয়া হঠাৎ করে ডাকলেন, সুপ্রভা শোন। সুপ্রভা থমকে দাঁড়ালো। সুরাইয়া বললেন, তোর রেজাল্ট কি? সুপ্রভা নিচু গলায় বলল, মা, আমি ফেল করেছি। সুরাইয়া বললেন, ফেল করেছিস? হ্যাঁ, 3টা সাবজেক্টে ফেল করেছি, প্রমোশন দেয়নি। ফেল করেছি কথাটা এত সহজভাবে বলতে পারলি? মুখে একবারও আটকালো না? সুপ্রভা দাঁড়িয়ে রইল, কিছু বলল না। তার পা এখন আর কাঁপছে না, কেমন যেন শান্তি শান্তি লাগছে। বুকের ওপর পাষাণ চেপেছিল, সেই পাষাণ নেই। সুরাইয়া সহজ গলায় বললেন, তোর মতো মেয়ের আমার দরকার নেই। তুই একটা কাজ কর, ছাদে উঠে যা, তারপর ছাদ থেকে নিচে লাফ দিয়ে পড়ে যা। সুপ্রভা আগের মতোই দাঁড়িয়ে রইল, একবার শুধু মার দিকে তাকালো। মায়ের মুখ কি শান্ত, কত সহজভাবেই না কথাগুলি তিনি বলছেন। সুপ্রভা মনে মনে বলল, মা, সামনের বছর থেকে আমি খুব মন দিয়ে পড়ব। ফার্স্ট সেকেন্ড হয়তো হব না, কিন্তু প্রতিটি সাবজেক্ট পাশ করব। তাছাড়া আমাদের অঙ্ক মিস রোজ আমাকে অঙ্ক শেখাবেন। সুরাইয়া তীব্র এবং তীক্ষ্ণ গলায় বললেন, এখনো দাঁড়িয়ে আছিস? এক কথা আমি বারবার বলতে পারবো না। যা, ছাদে যা, ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আমাকে উদ্ধার কর। সুপ্রভা বলল, সত্যি ছাদ থেকে লাফ দিতে বলছো? হ্যাঁ বলছি, যদি সাহস থাকে যা করতে বলছি কর। সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবি না, সঙ্গ দেখতে ভালো লাগে না। মিতু ছাদে শিল কোড়াচ্ছিল, হঠাৎ দেখল সুপ্রভা ছাদে ঢুকল। মিতু হাসি মুখে বলল, শেষ পর্যন্ত তাহলে এলি? শিলগুলি রাখার জন্য একটা পাত্র নিয়ে আয় তো। সুপ্রভা দাঁড়িয়ে আছে, নড়ছে না। হঠাৎ মিতুর মনে হলো সুপ্রভার দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা ঠিক স্বাভাবিক নয়। সুপ্রভাকে খুবই অস্বাভাবিক লাগছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। মিতু চট করে উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে সুপ্রভাকে ধরতে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গে রেলিংবিহীন ছাদের শেষ মাথা পর্যন্ত সুপ্রভা ছুটে গেল। মিতু দেখল সে ছাদে একা দাঁড়িয়ে আছে, সুপ্রভা নেই। মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে জামিলুর রহমান দাঁড়িয়ে আছেন। তার পকেটে সুপ্রভার স্কুলের হেডমিস্ট্রেসের দেওয়া কাগজ। সেখানে লেখা, বিশেষ বিবেচনায় সুপ্রভাকে 8ম শ্রেণীতে উত্তীর্ণ করা হলো। হেডমিস্ট্রেসের চিঠি তিনি পেয়েছেন দুপুরেই। একবার ভাবলেন তখনই বাসায় ফিরবেন, তারপর মনে হলো খালি হাতে ফেরা ঠিক হবে না, পাশের মিষ্টি কিনে ফেরা দরকার। রসমালাই সুপ্রভার খুব পছন্দ, 1 কেজি রসমালাই কেনা দরকার। বিকেলে নিজেই রসমালাই কিনতে গিয়ে বৃষ্টিতে আটকা পড়লেন। সেই রসমালাই খাবার ঘরের টেবিলে সাজানো আছে। জামিলুর রহমান সাহেব বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছেন। বৃষ্টি দেখতে তার ভালো লাগছে, অথচ কিছুক্ষণ আগে একজন ডাক্তার এসে বলে গেছেন মেয়ের অবস্থা ভালো না, ব্রেন হ্যামারেজ হয়েছে, আমাদের কিছু করার নেই। জামিলুর রহমান যন্ত্রের মতো বললেন, আচ্ছা ঠিক আছে। ডাক্তার সাহেব বললেন, আপনি যান, ভেতরে গিয়ে মেয়ের বিছানার পাশে বসুন। জামিলুর রহমান সহজ গলায় বললেন, কোনো দরকার নেই। তিনি হাসপাতাল থেকে বের হলেন। তার কেন জানি বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছে। ছোটবেলায় সুযোগ পেলেই বৃষ্টিতে ভিজতেন, ছোটবেলায় তেমন সুযোগ পাওয়া যেত না। এখন প্রচুর সুযোগ পাওয়া যায়, কিন্তু বৃষ্টিতে নামতে ইচ্ছে করে না। আজ নামতে ইচ্ছে করছে। তিনি পথে নামতেই বৃষ্টি থেমে গেল। মেঘ কেটে আকাশের তারা দেখা গেল। জামিলুর রহমান হাঁটছেন। চারপাশের পরিচিত ঢাকা নগরী তার কাছে আজ কেন জানি বড়ই অপরিচিত লাগছে। যেন তিনি এই নগরীকে চেনেন না, নগরীও তাকে চেনে না।
মৃত্যুর ঠিক আগে আগে সুপ্রভার পূর্ণ জ্ঞান ফিরে এলো। সে তার মার দিকে তাকিয়ে বলল, মা, আমি ছাদ থেকে লাফ দিয়ে বিরাট একটা ভুল করেছি। তুমি কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দিও। সুরাইয়া মেয়ের দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে কি ঘটছে তিনি বুঝতে পারছেন না। সুপ্রভা বলল, মা, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমার গালে হাত বুলিয়ে দাও। সুরাইয়া মেয়ের গালে হাত রাখলেন। সুপ্রভা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বড় মামা যদি আমার গালে হাত বুলিয়ে দেয় তাহলে আমার ব্যথাটা কমবে। বলার পরপরই সে মারা গেল। মিতু ছুটে গেল করিডোরের দিকে। করিডোর শূন্য, সেখানে কেউ নেই। করিডোরের এক প্রান্তে রাখা টুলে ইমন বসেছিল। মিতু ইমনের কাছে গেল, শান্তস্বরে বলল, এইভাবে চুপচাপ বসে থাকবি না, চিৎকার করে কাঁদ, আমাকে জড়িয়ে ধরে কাঁদ। কে কি মনে করবে এসব ভাবার কোনো দরকার নেই। ইমন উঠে মিতুকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। অভিমানী ছোট্ট মেয়েটি জানলও না এই পৃথিবীতে তার জন্য কত ভালোবাসাই না জমা ছিল। ছোট্ট সুপ্রভা, তোমার প্রসঙ্গ অপেক্ষা উপন্যাসে আর আসবে না, কারণ তোমার জন্য কেউ অপেক্ষা করে থাকবে না। মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য। এই চরম সত্যটি না জেনেই তুমি হারিয়ে গেলে।